হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমি ম্যানুয়াল টেস্টিং ট্রেনিং এর একটা নতুন কোর্স শুরু করছি। তো সেখানে বেসিক্যালি আমি একদম স্ক্র্যাচ লেভেল থেকে একদম ইন ডেপথ লেভেল পর্যন্ত ম্যানুয়াল টেস্টিং এর সমস্ত জিনিস নিয়ে আমরা ইন ডিটেলস ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো আজকের জন্য আমি বেশ কিছু এজেন্ডা তৈরি করেছি ম্যানুয়াল টেস্টিং এর। যেমন আজকে আমাদের মেন এজেন্ডা হলো লাইক হোয়াট ইজ সফটওয়্যার, দেন সফটওয়্যার টেস্টিং কি, সফটওয়্যার টেস্টিং আমরা কেন করব, কেন দরকার সফটওয়্যার টেস্টিং এর আমাদের, বা ওয়াই দ্য সফটওয়্যার হ্যাভ বাগস, সফটওয়্যারের মধ্যে বাগ কেন থাকে। ওকে, এছাড়াও আমাদের কয়েকটা টার্ম রয়েছে যেমন এরর, ডিফেক্ট, বাগ, ফেলিয়ার, এইগুলো কি। এছাড়াও আমাদের যেটা নিয়ে কনফিউশন তৈরি হয় লাইক প্রোডাক্ট, আমরা অনেকেই আমাদের অফিসে ডিসকাস করি, যেমন আমরা প্রোডাক্ট, কেউ বলে প্রজেক্ট। তো এক্স্যাক্টলি হোয়াট ইজ প্রজেক্ট, হোয়াট ইজ প্রোডাক্ট, তো এই সমস্ত ডিটেলস জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত জিনিসটাই তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হবে। চলো শুরু করি। আমাদের প্রথম এজেন্ডার টপিক হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার। আমি এই সমস্ত কোয়েশ্চেনগুলোর সমস্ত এজেন্ডার জন্য একটা নোট তৈরি করেছি, লাইক দিস ইজ মাই নোটস। তো তোমরা এই নোটগুলো ফলো করতে পারো, তোমরা চাই নোটগুলোকে তোমরা লিখে রাখতে পারো খাতায়, পরে তোমাদের রিক্যাপ করার জন্য। তো প্রথমে আমাদের যে এজেন্ডার টপিক আছে হোয়াট ইজ সফটওয়্যার, বেসিক্যালি সফটওয়্যার কি প্রথম জানতে হবে এটা আমাদের। সফটওয়্যার টেস্টিং, যেহেতু আমরা সফটওয়্যার টেস্টার, তো অবশ্যই প্রথমে জানতে হবে হোয়াট ইজ সফটওয়্যার। দেন আমরা বলতে পারবো যে হোয়াট ইজ টেস্টার, হোয়াট ইজ টেস্টিং, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, এই সব জিনিসগুলো প্রথমেই জানতে হবে। হোয়াট ইজ সফটওয়্যার, সফটওয়্যার কি বেসিক্যালি? বেসিক্যালি সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। যেমন সাপোজ ধরে নাও আমি কোনো কিছু একটা অন করছি, ঠিক আছে? তো আমি বললাম টিভি অন করব, বা মোবাইল অন করব, বা আমি বাদ দিচ্ছি আমি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ অন করব, মোবাইলে হোয়াটসঅ্যাপটা অন করব। তো আমি কিভাবে অন করব? আমি মনে মনে ভাবলাম আমার সফটওয়্যারটা অন হয়ে গেল, হোয়াটসঅ্যাপটা অন হয়ে গেল, না, সেটা তো অ্যাকচুয়ালি না। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সফটওয়্যার বেসিক্যালি একটা সেট অফ ইনস্ট্রাকশন অর এ সেট অফ প্রোগ্রাম, ঠিক আছে, হুইচ ইজ ইউজ টু অপারেট কম্পিউটার অ্যান্ড এক্সিকিউট স্পেসিফিক টাস্ক। যদি সহজ ভাষায় বলি, যে আমরা একটা সেট অফ ইনস্ট্রাকশন পাঠাচ্ছি, আমি আমার হোয়াটসঅ্যাপকে ইনস্ট্রাকশন দিচ্ছি, মানে আমি হোয়াটসঅ্যাপটা অন করছি তবে হোয়াটসঅ্যাপটা অন হচ্ছে, রাইট? তো আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, বা আমি একটা প্রোগ্রাম করা আছে অলরেডি, সেই প্রোগ্রামটাকে আমরা ট্রিগার করছি। সেটাই আমি লিখেছি যে সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন or data or program which is used to operate computer and execute the specific task, একটা পার্টিকুলার টাস্কে এক্সিকিউট করা হয়। যেমন আমি যদি হোয়াটসঅ্যাপকে অন করি আমার হোয়াটসঅ্যাপই ওপেন হবে, নাকি হোয়াটসঅ্যাপ অন করলে আমার ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে, সেটা হবে না। আমার হোয়াটসঅ্যাপের জন্য যে প্রোগ্রাম সেট করা আছে, যে ইনস্ট্রাকশন সেট করা আছে, সেই ইনস্ট্রাকশনটাই কম্পিউটার অপারেট করবে এবং পার্টিকুলার সেই টাস্কটাকে এক্সিকিউট করবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ সফটওয়্যার। সহজ ভাষায় বলতে পারি আমরা যে সফটওয়্যার টেল দ্য কম্পিউটার হোয়াট টু ডু। যেমন আমি আমার কম্পিউটার থেকে আমি এমএস ওয়ার্ড ওপেন করব। তো আমি যখন এমএস ওয়ার্ড ওপেন করবো, আমি আমার এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম, মানে আমি এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটাকে ট্রিগার করলাম। যখনই ট্রিগার করলাম তার মানে কি, যে এমএস ওয়ার্ড বলে দিচ্ছে, মানে সফটওয়্যার বলে দিচ্ছে, কম্পিউটার বলে দিচ্ছে, ঠিক আছে, যে মানে সফটওয়্যারটা কম্পিউটারকে বলে দিচ্ছে যে আমাদের কি করতে হবে। সহজ ভাষায় সফটওয়্যার টেলস দ্য কম্পিউটার দ্যাট হোয়াট টু ডু, আমরা কি করব। তো সফটওয়্যার বেসিক্যালি কি? সফটওয়্যার বেসিক্যালি যে সেট অফ ইনস্ট্রাকশন or a data or a program which is used to operate computer and execute some specific task, কোন একটা পার্টিকুলার টাস্ককে আমরা এক্সিকিউট করি। এছাড়াও কি বলতে পারি, সিম্পল ওয়ার্ড, সফটওয়্যার কম্পিউটারকে বলে, কম্পিউটারকে এই বার্তাটা পাঠায় যে কি করতে হবে, হোয়াট টু ডু, হোয়াট অ্যাকশন উইল ডু, এটা কম্পিউটারকে বলে দেয় কে? সফটওয়্যার। এক্সাম্পল, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, দিজ আর দ্য এক্সাম্পল অফ সফটওয়্যার। এখন সফটওয়্যার যখন বলছি, সফটওয়্যারটা আর একটু ইন ডিটেলস আমরা জেনে নিই। যেমন কি, সফটওয়্যার কিছু টাইপস আছে, টাইপস অফ সফটওয়্যার, টাইপস অফ সফটওয়্যার, সফটওয়্যার কিছু টাইপস আছে, কি কি টাইপস আছে সফটওয়্যারের, এগুলো আমাদের জানতে হবে, তবেই না আমরা ইন ডিটেলসে পুরো জিনিসটা জানবো। সফটওয়্যারে কি টাইপস আছে, সিম্পল কথায় সফটওয়্যারের বেসিক্যালি দুটো টাইপ আছে। একটাকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, আর একটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে সফটওয়্যার দুই ধরনের, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবারে এই জিনিসটা একটু ডিটেলসে যদি বলি, একটু যদি ভেঙে বলি, সিস্টেম সফটওয়্যার বলতে কি বুঝি আমরা? এই সিস্টেম সফটওয়্যারের আবার কয়েকটা ভাগ আছে। যেমন আমাদের কি কি আছে? আমাদের সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমাদের আছে অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা বলি ওএস, অপারেটিং সিস্টেম নাম্বার ওয়ান। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি পড়ে? এক্সাম্পল, যেমন আমাদের পড়ে উইন্ডোজ, যেমন আমাদের পড়ে ম্যাক, যেমন আমাদের পড়ে সাপোজ লেটস সে লিনাক্স। তো দিস অল আর দ্য অপারেটিং সিস্টেম। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে অপারেটিং সিস্টেম। 2 নম্বর কি আছে? 2 নম্বর ভাগ আছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ল্যাঙ্গুয়েজ প্রসেসর। 3 নম্বর কি আছে আমাদের? নেক্সট আছে আমাদের ডিভাইস ড্রাইভার, ডিভাইস ড্রাইভার্স। নাও, তো অপারেটিং সিস্টেম মানে বুঝতে পারলাম। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম মানে মেনলি আমরা যেটা বুঝি যে পুরো জিনিসটাকে অপারেট করছে, পুরো সিস্টেমটাকে অপারেট করছে। সিস্টেমটাকে কে অপারেট করছে? সিস্টেমটাকে অপারেট করছে লেটসে আমার উইন্ডোজ, কারুর ম্যাক, কারুর লিনাক্স। সো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, সো দিস অল আর দ্য অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম না থাকলে সিস্টেমের কোনো মানেই হয় না। দ্যাট ইজ কল সিস্টেম সফটওয়্যার। ওকে, ফার্স্ট আমাদের অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে হয়। ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি? ল্যাঙ্গুয়েজ প্রসেসর মানে, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। প্রসেসরের আবার কি ভাষা হতে পারে? খুব সহজ ভাষায় ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার বলতে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলতে আমরা বুঝি যে যে আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কনভার্ট হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ, টু মেশিন ল্যাঙ্গুয়েজ। আর এটা ভাইস ভার্সা হতে পারে, অর ভাইস ভার্সা, ভাইস ভার্সা। নাও, মানে কনভার্ট হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ বলতে, এখন ধরে নাও আমি একটা কম্পিউটার প্রোগ্রাম করছি, একটা কম্পিউটার একটা প্রোগ্রাম লিখছি। কম্পিউটার কিন্তু আমার আমার কথাটা কিন্তু বোঝে না, আমার ভাষাটা কম্পিউটার বোঝে না। আই এম এ হিউম্যান, আমার ভাষাটা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটারের বা সিস্টেমের নিজস্ব একটা ভাষা রয়েছে, তাদের নিজস্ব একটা ভাষা রয়েছে। আমাদের মানে কম্পিউটার কি করবে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি করবে, আমাদের যে ভাষাটা, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, সেটাকে কম্পিউটারের বা মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। ওকে, আদারওয়াইজ বুঝবে না। সাপোজ বাইট কোড, ওকে, কম্পিউটার কি বোঝে? বাইট কোড। তো আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজটাকে বাইট কোডে কনভার্ট করে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কে কনভার্ট করে? ল্যাঙ্গুয়েজ প্রসেসর এই জিনিসটাকে পুরো কনভার্সন করে। ওকে, তো বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলতে কি বুঝি? আমাদের টোটাল প্রসেসটাকে, মানে টোটাল ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করে। হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, আমি লিখছি যে আমি এত কিছু লিখলাম, কম্পিউটার কি বোঝে? কিছু বোঝে না। কম্পিউটার কি করবে? পুরো ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। দ্যাট ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ প্রসেসর। নাম্বার 3 হচ্ছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার বলতে আমরা কি বুঝি? ডিভাইস ড্রাইভার বলতে কি বুঝি? লেখাটা একটু ছোট্ট করে নিই, তাহলে জিনিসটা দেখতে একটু সুবিধা হবে। ইয়েস, ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার বলতে বুঝি বেসিক্যালি ডিভাইস ড্রাইভার ইজ এ প্রোগ্রাম অর এ সফটওয়্যার। বেসিক্যালি ডিভাইস ড্রাইভার একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার। এর কাজটা কি? এর কাজটা হলো ডিভাইস ড্রাইভার একটা ডিভাইসকে কন্ট্রোল করে। কেন কন্ট্রোল করে? একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করতে। আমি একটা সাপোজ ধরে নিচ্ছি যে আমার পা, দুটো পা আছে বলে আমি হাঁটতে পারছি। তার মানে এই দুটো পা আমাকে কন্ট্রোল করছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। তেমনি ডিভাইস ড্রাইভারের কাজটা হচ্ছে, বেসিক্যালি ডিভাইস ড্রাইভার ইজ এ সফটওয়্যার। আমি লিখতে পারি যে ডিভাইস ড্রাইভার ইজ এ সফটওয়্যার। তো ডিভাইস ড্রাইভারের কাজটা কি? অর বলতে পারি অর প্রোগ্রাম। একটা প্রোগ্রাম, কম্পিউটার ভাষায় কি বলি, এটাকে প্রোগ্রাম। বেসিক্যালি এর কাজ রে ডিভাইস ড্রাইভারের, যেটা কন্ট্রোল করে, উইচ কন্ট্রোল এ ডিভাইস, একটা ডিভাইসকে কন্ট্রোল করে, ডিভাইসকে কন্ট্রোল করে অ্যান্ড হেল্পস দ্যাট, এবং কি করে? একটা পার্টিকুলার একটা সার্টেন টাস্ককে, একটা ফাংশনকে এক্সিকিউট করতে হেল্প করে। অ্যান্ড হেল্পস দ্যাট ডিভাইস টু পারফর্ম, টু পারফর্ম কি বলতে পারে? ইটস ফাংশন, পারফর্ম ইটস ফাংশন, ইট ফাংশনস। তো
নাও ক্লিয়ার আমাদের কাছে ডিভাইস ড্রাইভার বলতে কি বুঝি আমরা? ডিভাইস ড্রাইভার বলতে বুঝি বেসিক্যালি ডিভাইস ড্রাইভার ইজ এ প্রোগ্রাম অর ইজ এ সফটওয়্যার যেটা একটা ডিভাইসকে কন্ট্রোল করে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, ওই ডিভাইসটার একটা পার্টিকুলার ফাংশনকে পারফর্ম করতে সাহায্য করে। এটা কে করে? ডিভাইস ড্রাইভার। নাও ক্লিয়ার ডিভাইস ড্রাইভার বলতে আমরা কি বুঝি? নাও এরপর আছে আমাদের নেক্সট পয়েন্ট নাম্বার 2 নম্বর। আমাদের সফটওয়্যার টাইপসের মধ্যে 2 নম্বর টাইপস পড়ে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 2 নম্বর টাইপস আছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখনই বলবো তখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি দুটো ভাগে ভাগ করা হয়েছে? একটা জেনারেল সফটওয়্যার, নর্মাল ভাবে জেনারেল পারপাস সফটওয়্যার, জেনারেল পারপাস সফটওয়্যার। আর একটা আছে আমাদের সফটওয়্যার। আর নাম্বার 2 আছে আমাদের, নাম্বার 2 কি আমাদের? কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজড সফটওয়্যার। নাও এবার আমি একটু করে বোঝাই জেনারেল পারপাস সফটওয়্যার বলতে কি বুঝি। যে সফটওয়্যারগুলো আমরা জেনারেল পারপাসে ইউজ করি, ওকে, যেমন ধরে নিচ্ছি আমি এমএস এক্সেল, যেমন এমএস ওয়ার্ড, যেমন পাওয়ার পয়েন্ট, এগুলো আমরা জেনারেল পারপাস সফটওয়্যার, আমরা জেনারেল কাজে ইউজ করি। ওকে, নেক্সট 2 নম্বর আসছে কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার বলতে কি বুঝি? যেই সমস্ত সফটওয়্যারগুলোকে কোনো একটা কাজের জন্য ডিজাইন করা হয়েছে, কোনো একটা কাজের জন্য কাস্টমাইজ করা হয়েছে। যেমন আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরে নাও কোনো একটা অনলাইন রিজার্ভেশন সিস্টেম। আমি জেনারেল পারপাস সফটওয়্যারের মধ্যে বলে দিই, সাপোজ এমএস ওয়ার্ড, বা আমার আছে এমএস এক্সেল, আমার আছে এমএস এক্সেল, বা আমাদের পাওয়ার পয়েন্ট etc. So these all are comes under etc. These all are comes under general purpose software. কাস্টমাইজ সফটওয়্যার বলতে কি বুঝি? কাস্টমাইজ সফটওয়্যার মানে কোন একটা মানে সফটওয়্যারটা বানানো হয়েছে, সফটওয়্যারটা ক্রিয়েট করা হয়েছে পার্টিকুলার একটা টাস্কের জন্য। যেমন আমি ধরে নিচ্ছি রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, আমি ধরে নিচ্ছি রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম। নাও এই রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমটা যে বানানো হয়েছে, এটা কি কাজে বানানো হয়েছে? পার্টিকুলার রেলের রিজার্ভেশনের জন্য, রেলের টিকিট কাটার জন্য এটা বানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ কেন বানানো হয়েছে? কারোর সাথে কথা বলার জন্য। ওকে, তো এই সমস্ত সফটওয়্যার, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, সাপোজ ধরে নিচ্ছি ফ্লাইট রিজার্ভেশন সিস্টেম, এই সমস্ত সফটওয়্যারগুলো হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যারের আন্ডারে আসে। তাহলে আমাদের কাছে মোটামুটি সফটওয়্যারের একটা ধারণা ক্লিয়ার, যে সফটওয়্যার কি, সফটওয়্যারের টাইপস কি কি হতে পারে, আর সেই টাইপ সম্বন্ধে একটু ছোট ছোট করে আইডিয়া নাও। তাহলে আমার এজেন্ডা 1 হোয়াট ইজ সফটওয়্যার আমরা বুঝতে পারলাম। এরপরে আমি আসছি, সফটওয়্যার যখন বললাম তখন জানতে হবে আমাদের হোয়াট ইজ টেস্টিং। সিম্পল টার্ম, হোয়াট ইজ টেস্টিং? টেস্টিং বলতে কি বুঝি আমরা? টেস্টিং বলতে বুঝি আমরা, আমি জিনিসটা একটু বলে দিই, দেন আমরা আসবো হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং এ। টেস্টিং বলতে বুঝি আমরা যে কোনো জিনিসকে টেস্ট করছি। কিরকম? সাপোজ ধরে নাও যে আমি একটা রেস্টুরেন্টে সেফ, আমি রেস্টুরেন্টে খাবার বানাই, আমি ধরে নিলাম জাস্ট ফর এক্সাম্পল। নাও আমার রেস্টুরেন্টে কোনো একটা কাস্টমার আসলো, তো কাস্টমার কোনো একটা খাবার, কোনো একটা আইটেম অর্ডার করেছে। অ্যাজ এ সেফ, আমার কাজটা কি? আমার ওই পার্টিকুলার খাবারটাকে আমাকে রেডি করে দিতে হবে, খাবারটাকে তৈরি করে দিতে হবে। নাও যখন খাবারটা তৈরি করলাম, খাবারটা তৈরি করার পর তোমরা প্রত্যেকে বাড়ির লোকেদের দেখবে যারা খাবার রান্না করে, প্রত্যেকেই দেবে খাবারটা তৈরি করার পর নিজেরা একটু টেস্ট করে দেখে। কেন টেস্ট করে? যে খাবারটার মধ্যে যে সমস্ত জিনিস থাকা দরকার, বা আমি ধরে নিচ্ছি চাউমিন, আমি ধরে নিচ্ছি যে আমার কাস্টমার চাউমিন অর্ডার করেছে, তো তার কিছু রিকোয়ারমেন্ট আছে, যে চাউমিনটার মধ্যে একটু পরিমাণে ঝাল একটু বেশি দিতে হবে, লাইক চাউমিনের মধ্যে চিকেন অ্যাড করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সে বলেছে অ্যাড করার জন্য, এছাড়াও একটা টেস্ট আছে। ও স্যার টেস্ট তো বলবে না যে কখনোই কেউ রেস্টুরেন্টে গিয়ে বলে না আমার খাবারের টেস্ট এরকম হতে হবে। তারা জানে, তারা সেরকম টেস্ট করে দেয়, টেস্ট সেরকম বানিয়ে দেয়। যে খাবারটা বানাচ্ছে, আমি সেফ, আমি খাবারটা প্রিপেয়ার করছি, আমি খাবারটা তৈরি করার পর কিন্তু খাবারটা একবারটি আমাকে টেস্ট করে দেখতে হবে।
দেন আই ক্যান সার্ভ দ্যাট পার্টিকুলার পিপল, পার্টিকুলার কাস্টমার। কারণ আমি ভুল করে লবণটা একটু বেশি দিয়ে দিয়েছি, প্রবলেমটা কি হবে? কাস্টমার তখন কি করবে? খাবারটা রিজেক্ট করে দেবে। নাও জাস্ট কম্পেয়ার দ্যাট, এখানে খাবারটা হচ্ছে একটা সফটওয়্যার, খাবারটা হচ্ছে একটা সফটওয়্যার। ব্যাপারটা হচ্ছে একটা সফটওয়্যার ক্লায়েন্ট, একটা কাস্টমার হচ্ছে ক্লায়েন্ট আমার। তো ক্লায়েন্ট একটা সফটওয়্যার বানাতে দিয়েছে, তার কিছু সার্টেন কিছু সেট অফ রিকোয়ারমেন্ট দিয়েছে। যদি রিকোয়ারমেন্টটা ম্যাচ না করে, কাস্টমার সফটওয়্যারটা নেবে না, কাস্টমার সফটওয়্যার রিজেক্ট করে দেবে। টেস্টিং মানে বেসিক্যালি কি বুঝি আমরা? টেস্টিং মানে যে আমার এক্সপেক্টেড যেটা রেজাল্ট, যেটা আমার এক্সপেকটেশন, কাস্টমারের যেটা এক্সপেকটেশন, সেটাকে আমি যে খাবারটা তৈরি করছি, যে খাবারটা প্রিপেয়ার করছি, সেটার সঙ্গে ম্যাচ করাতে হবে, যেন তার মধ্যে কোনো প্রবলেম না থাকে। যেমন ঝাল যেন বেশি না হয়ে যায়, লবণ যেন বেশি না হয়ে যায়, মিষ্টি যেন বেশি না হয়ে যায়, সবকটার পরিমাণ সমানভাবে দিতে হবে। দ্যাট ইজ কল অ্যাজ টেস্টিং। টেস্টিং করে আমাদের মেকশিওর করতে হবে যে সফটওয়্যারটা ডিফেক্ট ফ্রি, সফটওয়্যারটা কোয়ালিটি সফটওয়্যার একটা। দ্যাট ইজ কল অ্যাজ টেস্টিং। এখন তোমরা এই সফটওয়্যার আর এই টেস্টিং দুটোকে একসঙ্গে মার্জ করে দাও, সফটওয়্যার প্লাস টেস্টিং। দেন তাহলে সফটওয়্যার টেস্টিং বলতে কি বুঝি? পয়েন্ট নাম্বার 2 আছে আমার, কি হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং? সফটওয়্যার টেস্টিং বেসিক্যালি কি? সফটওয়্যার টেস্টিং দিয়ে আমরা টোটাল সফটওয়্যারটা টেস্ট করি। কি টেস্ট করি? টেস্ট করলে কি হবে? আমাদের সফটওয়্যারটার মধ্যে টেস্ট করা হয় যে আমার এক্সপেকটেশনটা কি ছিল, সেটার সঙ্গে আমার অ্যাকচুয়াল রেজাল্টসটা ম্যাচ করছে কিনা। তো আমি বলতে পারি যে বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং ইজ এ প্রসেস of evaluating and verifying that a software product does what it's supposed to do. যেটা করতে বলা হয়েছিল সেটা করা হয়েছে কিনা, সফটওয়্যারটার মধ্যে যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টটা ম্যাচ করেছে কিনা। আমার একটা ক্লায়েন্ট আমাকে একটা সফটওয়্যার বানাতে দিয়েছে, সে কিছু সেট অফ রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমাদের কোম্পানির ডেভেলপার যারা আছে তারা ডেভেলপ করবে, আমরা যারা টেস্টার আছে তারা টেস্ট করব। এখন ব্যাপারটা হচ্ছে যদি রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করে ডেভেলপমেন্ট বা টেস্টিং না হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে বাগ তৈরি হবে, মানে দ্যাট ওয়াজ নট অ্যাজ পার দ্য এক্সপেকটেশন। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করলো না, তাহলে বাগ বা ইস্যু তৈরি হবে। এখন এই সফটওয়্যার টেস্টিং করে এই যে বাগ বা ইস্যুটা যাতে তৈরি না হয়, সেই সিচুয়েশনটা তৈরি করতে হবে। মানে ক্লায়েন্টের কাছে একটা ভালো ছবি রাখতে হবে আমাদের, যে ইয়েস আমরা সফটওয়্যারটা 100% টেস্ট করে দিয়েছি, সফটওয়্যারটার মধ্যে কোনো প্রবলেম নাই। তো বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং করার মেন বেনিফিটটা হলো বাগকে প্রিভেন্ট করা, বা আমরা বলতে পারি বাগকে ফাইন্ড আউট করা, দেন সেই ফাইন্ড আউট করা বাগগুলোকে ডেভেলপারকে দিয়ে ফিক্স করানো, দেন সেই সফটওয়্যারটা কাস্টমারকে হ্যান্ড ওভার করা। এতে কি হবে? আমরা যদি বাগগুলোকে ফিক্স করতে পারি তাহলে আমাদের পারফরমেন্সটা বাড়বে, আমাদের প্রোডাক্টটা একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে, এবং সফটওয়্যারটা ডিফেক্ট ফ্রি সফটওয়্যার হবে, কাস্টমারের কাছে আমাদের ইমেজটা ভালো থাকবে। দ্যাট ইজ দ্য মেন রিজন। তো সফটওয়্যার টেস্টিং বলতে কি বুঝি? সফটওয়্যার টেস্টিং ইজ দ্য প্রসেস অফ evaluating and verifying that a software product or application does what it's supposed to do. That is called as software testing. Okay, so main benefits of software testing main benefitটা কি? সফটওয়্যার টেস্টিং এর মেন বেনিফিট হলো ইস্যুকে ফাইন্ড আউট করা, সেই ইস্যুগুলোকে ডেভেলপারকে দিয়ে ফিক্স করানো। দেন যদি এই জিনিসগুলো করি আমাদের সফটওয়্যারের কোয়ালিটিটা বাড়বে, সফটওয়্যারের পারফরমেন্সটা ইমপ্রুভ হবে, একটা ডিফেক্ট ফ্রি সফটওয়্যার আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবো। আলটিমেট দিনের সাথে কি হবে? ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ওকে, তো সফটওয়্যার টেস্টিং আমাদের মেন যেটা চেক করতে হয় যে এক্সপেক্টেড রেজাল্টস আর ম্যাচিং উইথ দ্য অ্যাকচুয়াল রেজাল্টস অর নট। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট সবসময় আমাদের এক্সপেক্টেড রেজাল্টের সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্টটা ম্যাচ করিয়ে দেন সফটওয়্যারটা আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করতে। ওকে, সো নাও দিস ইজ কল অ্যাজ সফটওয়্যার টেস্টিং। এখন নেক্সট আমার এজেন্ডা 3 বা পয়েন্ট নাম্বার 3তে আছে হোয়াই ডু উই নিড সফটওয়্যার টেস্টিং। আমার সফটওয়্যার টেস্টিং এর কেন প্রয়োজন পড়েছে, কেন কি দরকার, সফটওয়্যার টেস্টিং করলে কি হবে? বেশ কয়েকটা রিজন আছে। যেমন সফটওয়্যার টেস্টিং সেভস মানি, পয়েন্ট নাম্বার 1। মানে এটা কি বুঝি আমরা? সফটওয়্যার টেস্টিং এর সঙ্গে পয়সার কি কেস? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেস্টিং এন্ড মানি? ইয়েস, দেয়ার ইজ এ, কি বলবো, একটা ডিপ রিলেশনস আছে সফটওয়্যার টেস্টিং এর সঙ্গে মানির। কিরকম? এখন ধরে নাও একটা ক্লায়েন্ট একটা সফটওয়্যারকে আমাদের কোম্পানিকে বানাতে দিয়েছে। ওকে, একটা ক্লায়েন্ট একটা সফটওয়্যার বানাতে দিয়েছে আমাদের কোম্পানিকে, ভালো কথা।
তো ক্লায়েন্ট কিছু সেট অফ রিকোয়ারমেন্ট দিয়েছে, তার সাথে সাথে ক্লায়েন্ট একটা টাইম এস্টিমেট করে দিয়েছে যে উইথিন 60 days এই সফটওয়্যারটা আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। তার জন্য কিছু পয়সা দিয়েছে, কিছু মানি, অবশ্যই বিনা পয়সাতে কেউ কাজ করবে না, কিছু পয়সা দিয়েছে। এখন ধরে নাও সফটওয়্যারটা তৈরি হলো, আফটার 60 days আমরা সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করলাম। ওকে, আমাদের ডেভেলপার সফটওয়্যার ডেভেলপ করেছে, আমাদের ডিজাইনাররা ডিজাইন করেছে, আমাদের টেস্টাররা টেস্ট করেছে, এভরিথিং হ্যাজ বিন ডান, সব কমপ্লিট। নাও 60 দিনের মাথায় গিয়ে আমরা সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিলাম। হ্যান্ড ওভার করার পর দেখি সফটওয়্যারটা, ধরে নাও আমার সফটওয়্যার কোনো টেস্টিং করিনি, আমাদের টেস্টিং টিম কোনো টেস্টিং করেনি, উইথাউট টেস্টিং সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা হয়েছে। এখন যদি ক্লায়েন্ট যদি সফটওয়্যারটা চেক করতে যদি ইস্যু পায়, ক্লায়েন্ট তো ডাইরেক্ট আমাদের ব্লেম করবে, ক্লায়েন্ট ডাইরেক্ট কোম্পানিকে ব্লেম করবে যে তোমরা সফটওয়্যার টেস্ট কেন করোনি। এখন প্রবলেমটা হচ্ছে, তাহলে ক্লায়েন্টের তো অলরেডি 60 days গেল, তার মানে ওই ইস্যুগুলো, যে ইস্যুগুলো পেয়েছে সেই ইস্যুগুলোকে ফিক্স করতে আরো টাইম লাগবে। কোম্পানি তো আর বিনা পয়সায় কাজ করবে না, কোম্পানি তখন কি করবে, ওর জন্য আবার এক্সট্রা অ্যামাউন্ট চার্জ করবে। তার মানে কি হলো, যে আলটিমেট দিনের সাথে কি হলো, পুরোটাই লস। সেই জন্য বললাম যে সফটওয়্যার টেস্টিং যদি ঠিকঠাকভাবে করা হয়, মানি সেভ হয়, পয়সা সেভ করতে পারা যায়। ওকে, সেই জন্য যে কোনো টেস্টিং এর রুল, সেই টেস্ট মানে যে কোনো সফটওয়্যারের রুল হচ্ছে সেই সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার আগে বা পাবলিকলি রিলিজ করার আগে সেই সফটওয়্যারটা একবার সফটওয়্যারটার উপর টেস্ট করে নেওয়া দরকার। এতে কি হবে, মানি সেভ হবে। 2 নম্বর পয়েন্ট, সিকিউরিটি। সফটওয়্যার টেস্টিং করলে একটা ভালো সিকিউরিটি পাই আমরা। কিরকম, ধরে নাও আমরা প্রত্যেকে এখন গুগল পে, ফোন পে, এক্সেট্রা, অ্যামাজন পে, লটস অফ জিনিস, আমরা পেপাল, অনেক কিছু জিনিস ইউজ করি মানি ট্রান্সফার করার জন্য। এখন ধরে নাও যে গুগল পে কোম্পানি যদি ওই গুগল পের ওপর টেস্টিং না করতো, প্রবলেম কি হতো, তোমরা ধরো তোমার কোনো রিলেটিভকে ধরে নাও 10,000 টাকা পাঠাচ্ছ। এখন পাঠাতে গেলে একটা রিলেটিভকে চলে গেল অন্য একটা আননোন নাম্বারে, হতেই পারে, ইয়েস, বিকজ সফটওয়্যার উপর টেস্টিংই করা হয়নি। তাহলে সিকিউরিটি কোথায় রইলো সফটওয়্যারটার, তাহলে আমার টাকা পেয়ে গেল অন্য লোক, যাকে পাঠানোর দরকার, যে পাওয়ার কথা সে তো টাকাটা পেলো না, পেলে অন্য লোক। সিকিউরিটি ইজ দ্য ইম্পর্টেন্ট থিং অফ সফটওয়্যার। যদি সফটওয়্যার টেস্টিং এর উপর, যদি সফটওয়্যারটার উপর টেস্টিং না করা হয়, একটা বড়সড় সিকিউরিটি চলে আসে। এখন ম্যাক্সিমাম কোম্পানি তাদের পেমেন্ট সিস্টেম আছে, ম্যাক্সিমাম সফটওয়্যার যেগুলো তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন যেগুলো তৈরি হচ্ছে, সেখানে পেমেন্ট গেটওয়ে আছে, বিশেষ করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন। দ্যাট ইজ দ্য মানে মোস্ট একটা ক্রিটিক্যাল জায়গা, ব্যাংকিং অ্যাপ্লিকেশন। ব্যাংকিং অ্যাপ্লিকেশন যদি টেস্টিং না হয়, আমাদের মেকশিওর করতে হয় ব্যাংকিং অ্যাপ্লিকেশনে মানে যতটা সম্ভব ততটা টেস্টিং করতে হয়, বিকজ ইটস অ্যাবাউট অল অ্যাবাউট সিকিউরিটি। আদারওয়াইজ তো কোম্পানি তো, যে ক্লায়েন্ট কোম্পানিকে কাজ দিচ্ছে, আলটিমেট তো পুরোটা লস হয়ে যাবে, কোম্পানি তালা পড়ে যাবে। ওকে, সেই জন্য সফটওয়্যার টেস্টিংটা দরকার ফর সিকিউরিটি পারপাস। এছাড়াও থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। সফটওয়্যার টেস্টিং কেন করব, কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য। কিরকম কাস্টমারকে স্যাটিসফাই করতে হয়, কাস্টমারের রিকোয়ারমেন্টগুলোকে ম্যাচ করাতে হয়। কাস্টমার যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্টের সঙ্গে আমাদের ডেভেলপার যারা ডেভেলপ করছে তারা ম্যাচ করে ডেভেলপ করবে। আমরা টেস্টার, আমরা সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে টেস্টিং করব। সেখানে আমাদের শুধুমাত্র টেস্টিং করলে হবে না, টেস্টিং এর আবার দুটো টাইপ আছে, পজিটিভ টেস্টিং, নেগেটিভ টেস্টিং। আমি দুটো জিনিস নিয়ে ইন ডিটেলসে পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব। বা যদি তোমরা চাও, আমার অলরেডি ম্যানুয়াল টেস্টিং টিউটোরিয়ালের প্লেলিস্ট বানানো আছে, যেখানে তোমরা পজিটিভ টেস্টিং এবং নেগেটিভ টেস্টিং এর টোটাল কনসেপ্টটা পেয়ে যাবে। তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। এখন মেন হচ্ছে, আমি ব্যাক করে আসি কাস্টমার স্যাটিসফ্যাকশনে। তো আমি যদি একটা সফটওয়্যারের উপর পজিটিভ টেস্টিং, নেগেটিভ টেস্টিং, যত টাইপের টেস্টিং আছে সব টেস্টিংগুলো করে যদি সফটওয়্যারটা কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারি, অবশ্যই সেখানে একটা কাস্টমার স্যাটিসফাই হয় যে ইয়েস, আমার 60 দিনের মধ্যে আমার সফটওয়্যারটা উইথ পারফেক্ট টেস্টিং আমাকে হ্যান্ড ওভার করেছে। এতে কি হয়, এতে কাস্টমার যদি পরবর্তীকালে সে আরও অন্য কাস্টমারকে ধরে নিয়ে আসবে কাজ করানোর জন্য, সে আরো অন্য প্রজেক্টে কাজ করাতে পারে আমাদের কোম্পানিকে দিয়ে। তো দ্যাট ইজ এ হিউজ লাভ অফ মাই কোম্পানি। আলটিমেট কোম্পানির মানে কি বলবো, জিনিসটা ভালো না, কোম্পানির ভালো হলো। তো সেই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মোস্ট নেসেসারি থিং ইন দ্য সফটওয়্যার টেস্টিং। নাও পয়েন্ট নাম্বার 4, পারফরমেন্স। পারফরমেন্স বলতে কি বুঝি আমরা, কেন পারফরমেন্স ইমপ্রুভ করা দরকার। এখন ধরে নাও
আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা একটা লগ ইন পেজ আছে, সেই পেজের মধ্যে ইউজার নেম ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, আর লগ ইন বাটন আছে। এখন কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে লগ ইন বাটনে ক্লিক করলে আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, জাস্ট ফর এক্সাম্পল। এখন সফটওয়্যার ডেভেলপড হয়ে গেছে, ডেভেলপাররা সফটওয়্যার ডেভেলপ করেছে, না লগ ইন বাটনে ক্লিক করেছে, ড্যাশবোর্ড পেজটা ওপেন হচ্ছে, বাট ওপেন হতে আমার 4-5 মিনিট টাইম লেগে যাচ্ছে। নর্মালি একটা অ্যাপ্লিকেশন লোড হতে 3 to 5 সেকেন্ড লাগে, একটা থেকে একটা পেজ থেকে অন্য পেজ যেতে, ওয়ান পেজ টু অ্যানাদার পেজ ম্যাক্সিমাম 3 থেকে 5 সেকেন্ড ধরা হয়, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে পেজটা লোড হতে হয়, তাহলে বলা যায় হাই পারফরমেন্স সফটওয়্যার। ওকে, কখনো কখনো কোনো কোনো অ্যাপ্লিকেশনের জন্য স্যার 8 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে যায়, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 3 to 5 সেকেন্ড বা 2 to 5 সেকেন্ড। এখন এই যে লগ ইন বাটনটা ক্লিক করলাম, করার পর আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হচ্ছে, বাট ওপেন হতে আমার 4-5 মিনিট টাইম লেগে যাচ্ছে, 4 to 5 মিনিটস টাইম। তার মানে কি হলো, আমার তো এখন তোমরা যদি বলো যে আমার তো ফাংশনালিটি কাজ করছে, আমার তো রিকোয়ারমেন্ট কাজ করছে, হেয়ার নট অনলি দ্য থিং ইজ নট অনলি অ্যাবাউট দ্যাট ফাংশনালিটি অর রিকোয়ারমেন্ট, আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর তো কাজ করতে হবে, দ্যাট ইজ দ্য কম্পালসারি। সাথে সাথে আমাদের এটাও চেক করতে হবে যে পারফরমেন্সটা কেমন সফটওয়্যারের। আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, উইথিন 2 to 5 সেকেন্ডের মধ্যে পেজটা লগ ইন হয়ে ড্যাশবোর্ড পেজে গেল কিনা, আমাদের সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, এবং সেটা আমাদের টেস্টিং করেই করতে হবে। তো পারফরমেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, আর নাম্বার 5 বলতে পারি কোয়ালিটি অফ প্রোডাক্ট। যে কোনো প্রজেক্টের, যে কোনো প্রোডাক্টের মেন এম হবে কাস্টমারকে যেন একটা আমরা কোয়ালিটি অফ প্রোডাক্ট আমরা হ্যান্ডেল করতে পারি। কোয়ালিটি অফ প্রোডাক্ট বলতে কি বুঝি, সেই প্রোডাক্টের মধ্যে প্রপার সিকিউরিটি টেস্টিং করা আছে, সেই প্রোডাক্টের মধ্যে প্রপার এপিআই টেস্টিং করা আছে, সেই প্রোডাক্টের মধ্যে প্রপার ডেটাবেস টেস্টিং করা আছে, সেই প্রোডাক্টের মধ্যে টোটাল ফাংশনাল টেস্টিং, টোটাল নন ফাংশনাল টেস্টিং, অল কাইন্ড অফ টেস্টিং আমার করা আছে। এবং শুধুমাত্র করাও নেই, সেখান থেকে যে ইস্যুগুলো পেয়েছিলাম সেই ইস্যুগুলো অলরেডি ডেভেলপার ফিক্স করে দিয়েছে, আমরা টেস্টিং করে নিয়েছি, নাও দ্য সফটওয়্যার ইজ 100% ডিফেক্ট ফ্রি আমরা বলতে পারি। যদিও কোনো সফটওয়্যার 100% ডিফেক্ট ফ্রি হয় না, বাট তাও আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে সফটওয়্যারটা 100% ডিফেক্ট ফ্রি, সফটওয়্যারটা সমস্ত জিনিস ঠিকঠাকভাবে কাজ করছে। এইটাকে বলা হয় কোয়ালিটি। ওকে, কোয়ালিটি মিন্স আমরা এটাও বলতে পারি যে সাপোজ ধরে নাও আমার একটা পেজ আছে, পেজের মধ্যে একটা লগ ইন বাটন, যে লগ ইন বাটনের কালারটা ব্ল্যাক কালারের আছে, তো আমরা কাস্টমারকে সাজেস্ট করতে পারি, ক্লায়েন্টকে, যে ব্ল্যাকের পরিবর্তে আমরা যেখানে ব্লু কালার দিই, সাইডটা আরো গ্লেজি আসবে, সাইডটা দেখতে আরো ভালো আসবে, লুকটা আরো প্রফেশনাল হবে। সো আমরা এটাও বলতে পারি কাস্টমারকে, ক্লায়েন্টকে। তো যদি ক্লায়েন্টের মনে হয়, ক্লায়েন্ট আমাদের বলবে যে ইয়েস ইউ ক্যান ডু, তখন আমাদের ডেভেলপাররা কালারটা চেঞ্জ করে দেবে। সো কোয়ালিটি মিন্স এভরিথিং, টোটাল সফটওয়্যারটার এভরিথিং জিনিস। ওকে, তো এই জিনিসগুলো মেনলি দরকার, এই জিনিসগুলোকে, এছাড়াও আরো অনেক জিনিস আছে, বাট দিস আর দ্য ইম্পর্টেন্ট থিং, দিস আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এই কারণের জন্যই একটা সফটওয়্যারকে টেস্টিং করাটা খুব নেসেসারি। নাও আমাদের এজেন্ডা 3 আমরা বুঝতে পারলাম, নাও এজেন্ডা 4, সফটওয়্যারের মধ্যে কেন বাগ থাকে। খুব ইম্পর্টেন্ট জিনিস, সফটওয়্যারের মধ্যে বাগ কেন থাকে, সফটওয়্যার বানাচ্ছি তাহলে বাগ কেন আসবে, বা সফটওয়্যারের মধ্যে এই ইস্যু কেন আসবে। বেশ কয়েকটা রিজন আছে, সেই রিজনগুলো আমি ওয়ান বাই ওয়ান তোমার সঙ্গে ডিসকাস করি। আমি এখানে মোটামুটি ধরো 14 থেকে 15টা আমি রিজন লিখেছি, তোমরা যদি একটু ভাবনা চিন্তা করো তোমরা আরো রিজন পাবে। তোমরা যদি তোমাদের রিয়েল টাইমে চিন্তা ভাবনা করো টেস্টিং এ, তোমরা আরো অনেকগুলো কারণ তোমরা পেতে পারো, বাট আমি কয়েকটা কারণ তোমাদের বলছি। যেমন 1 নম্বর হচ্ছে মিসকমিউনিকেশন অর নো কমিউনিকেশন। যেমন ধরো সাপোজ আমাদের ডেভেলপার সফটওয়্যার ডেভেলপ করছে, বা ধরো ডেভেলপার কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করছে, সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে আহ, কোনো একটা নতুন একটা রিকোয়ারমেন্ট এসছে ক্লায়েন্টের থেকে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আসার পর ডেভেলপার ওই রিকোয়ারমেন্টটা চেঞ্জ করেছে, আগের রিকোয়ারমেন্টের সাথে রিকোয়ারমেন্টটা চেঞ্জ করেছে। নাও হতে পারে যে ওই পার্টিকুলার রিকোয়ারমেন্টটার জন্য আগের রিকোয়ারমেন্টটা ইম্প্যাক্ট করতে পারে। ওকে, জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ছোট্ট যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ ধরে নাও দিস ইজ মাই অ্যাপ্লিকেশন। ওকে, এখন আমি ধরে নিচ্ছি যে
ধরো দিস ইজ ওয়ান, আমরা এম বলতে পারি যে দিস ইজ টোটাল, এটা একটা টোটাল একটা অ্যাপ্লিকেশন, এটা টোটাল একটা অ্যাপ্লিকেশন ধরে নাও। না, অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু মডিউল আছে, লেটস সে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, চারটে মডিউল আছে। এখন ধরে নাও যে আমার ডেভেলপার পার্টিকুলার এই মডিউলটাতে কাজ করছে, পার্টিকুলার এই মডিউলটাতে ডেভেলপ করছে। ওকে, না এই রিকোয়ারমেন্ট চেঞ্জেসটা আছে ক্লায়েন্টের থেকে এই মডিউলের উপর, এই মডিউলের উপর রিকোয়ারমেন্টটা চেঞ্জ, আমাদের ডেভেলপার রিকোয়ারমেন্ট চেঞ্জ করেছে। কিন্তু এই মডিউলটা ধরে নাও, ধরো এই দুটো মডিউলের সঙ্গে ইন্টারকানেক্টেড, দিস থ্রি মডিউলস আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। তার মানে এই মডিউলে কোনো চেঞ্জেস করলে বাই ডিফল্ট এই মডিউলটা ব্রেক করে যাবে, প্রবলেম আসবে। কিন্তু ধরে নাও এই মডিউলটা আর এই মডিউলটা, এই দুটো মডিউল অলরেডি আমাদের টেস্ট করা হয়ে গেছে এবং সেটা পারফেক্টলি ওয়ার্কিং, পারফেক্টলি ফাইন, কোনো ইস্যু নেই। যখন এই মডিউলে চেঞ্জেস করা হচ্ছে তখন এখানে ইস্যু ক্রিয়েট হচ্ছে, সেটা অ্যাজ এ টেস্টার আমরা তো জানবো না, কারণ ডেভেলপার যে কোড করছে সে জানে ইম্প্যাক্টটা কোথায় করতে পারে। ওকে, সেই জন্য যদি এখন ডেভেলপারের সঙ্গে টেস্টারের যদি কোনো কমিউনিকেশন না থেকে থাকে তাহলে ডেভেলপার নিজের মতো কাজ করে দেবে। অ্যাজ এ টেস্টার আমি নিজের মতো এই অ্যাপ্লিকেশনটা টেস্ট করে দেবো, এই পার্টিকুলার মডিউল টেস্ট করে দেবো, করে এই সফটওয়্যারটা কাস্টমারকে হ্যান্ড ওভার করে লাইভে আপলোড করে দেবো। প্রবলেমটা কী হবে, লাইভে আপলোড করার পর যখন কাস্টমার চেক করতে যাবে তখন দেখবে এই মডিউলটা ইস্যু হচ্ছে, এই মডিউলটা ইস্যু হচ্ছে। দ্যাট ইজ এ ব্যাড ইমপ্রেশন। এখন কাস্টমার কাকে ধরবে, অ্যাজ এ টেস্টার পুরো ব্লেমটা আমাদের কাছে আসবে। বাট এখানে আমাদের কিন্তু কোনো দোষ নেই, তখন আমরা ডাইরেক্ট বলতে পারি যে অলরেডি তো আমরা চেক করে দিয়েছি অ্যাপ্লিকেশনটা। তো সেই জন্য আমার মেন যেটা বলার কথা, যে সবসময় একটা ভালো কমিউনিকেশন থাকতে হবে। যারা ডেভেলপ করছে, যারা টেস্টিং করছে, যারা বিজনেস অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ডিজাইনার, প্রত্যেকের সাথে, ইভেন কি ক্লায়েন্টের সাথেও বা প্রোডাক্ট অনারের সাথে কিন্তু একটা ভালো কমিউনিকেশন থাকতে হবে। যদি কমিউনিকেশন না থেকে থাকে তাহলে বাগ তৈরি হবে। দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট অফ ক্রিয়েটিং বাগ, দ্যাট ইজ দ্য মিসকমিউনিকেশন। দেন সফটওয়্যার কমপ্লেক্সিটি, অনেক সময় কি হয় বড় বড় সফটওয়্যারগুলো বা কমপ্লেক্স যে সফটওয়্যার হয় সেক্ষেত্রে বাগ তৈরি হয়ে যায়। হতেই পারে একটা তোমরা একটা বড় অ্যাপ্লিকেশনে কাজ করছো, একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে কাজ করছো, একটা পেমেন্ট গেটওয়েতে কাজ করছো, সেখানে কিন্তু সফটওয়্যারের উপর বাগ আসতে পারে। 3 নম্বর, কন্টিনিউয়াসলি চেঞ্জিং দ্য রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট বা কাস্টমার যদি তার রিকোয়ারমেন্টটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে, জাস্ট ফর এক্সাম্পল এইখানে তো একটা চেঞ্জেস করেছে, চেঞ্জেস করার পর ডেভেলপারদের কাজটা কমপ্লিট, সঙ্গে সঙ্গে কাস্টমার বললো আবার চেঞ্জেস, ডেভেলপার আবার চেঞ্জ করলো, কাস্টমার বললো যে ঠিক আছে এই মডিউলে চেঞ্জেস নাই, এখন এই মডিউলে চেঞ্জেস করতে হয়েছে, চেঞ্জেস করতে হবে। যেই মডিউলটা অলরেডি চেকড, যেই মডিউলটা অলরেডি পাস্ট, আবার যদি সেই মডিউলে চেঞ্জেস আসে সেই মডিউলটা আবার টেস্ট করতে হবে, আমাদের চেক করতে হবে এই মডিউলের সঙ্গে কোন কোন মডিউলগুলো ইন্টারকানেক্টেড আছে, আমাদের সেগুলো চেক করতে হবে। বাগ তৈরি হবেই, দ্যাট ইজ দ্য নর্মাল থিং। সেই জন্য কন্টিনিউয়াসলি চেঞ্জিং রিকোয়ারমেন্ট, বারবার যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করা হয় সেক্ষেত্রে বাগ ক্রিয়েট হয়। এছাড়া কি হয়, ল্যাক অফ স্কিল টেস্টার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক অনেক সময় কি হয় আমরা দেখে থাকি যে টেস্টার কাজ করছে, যে টেস্টার টেস্ট করছে সেই টেস্টারের মধ্যে প্রপার নলেজ নেই টেস্টিংয়ের। সেই টেস্টার জানেন না যে হোয়াট ইজ রিগ্রেশন টেস্টিং, হোয়াট ইজ রিটেস্টিং, হোয়াট ইজ স্যানিটি টেস্টিং, হোয়াট ইজ স্মোক টেস্টিং, হোয়াট ইজ অ্যাডহক টেস্টিং, হোয়াট ইজ ফাংশনাল টেস্টিং। এই সমস্ত জিনিসগুলো তার আইডিয়া নেই, বা কিভাবে করতে হয়, কখন কখন করতে হয়, তো এই স্কিলটা তার নেই। এক্ষেত্রে কি হবে, সেই পার্টিকুলার টেস্টটা যদি টেস্ট করতে যায় তো সেক্ষেত্রে তো ইস্যু থাকবেই, বাগ তো ক্রিয়েট হবেই। নাম্বার 5, ওভার রিলাই অন অটোমেশন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। অটোমেশনের উপর পুরোপুরি নির্ভর করা, ঠিক আছে? কেন? অটোমেশনের উপর কিন্তু আমরা 100% ডিপেন্ডেন্ট হতে পারি না, কারণ অটোমেশন দিয়ে কিন্তু আমরা 100% কিন্তু সফটওয়্যার টেস্ট করতে পারি না। ইয়েস, আমরা লং টার্ম প্রজেক্টের জন্য, কোনো রিগ্রেশন টেস্টিং এর জন্য, স্মোক টেস্টের জন্য অটোমেশন টেস্টিং ইউজ করতে পারি, বাট মেক শিওর আমরা ম্যানুয়াল টেস্টিং না করে যদি কোনো সফটওয়্যারের উপর ডাইরেক্ট অটোমেশন করতে, সেক্ষেত্রে কি কি প্রবলেম আসবে, অনেক কিছু প্রবলেম আসবে। অনেক দেখবে অনেক ইস্যু যেগুলো অটোমেশন ফাইন্ড আউট করতে পারবে না, যেগুলো ম্যানুয়ালি ফাইন্ড আউট করতে হয়, যেগুলো আই টু আই টেস্ট করে ফাইন্ড আউট করতে হয়। সেই জন্য আমরা কখনোই ওভার রিলাই করতে পারবো না অটোমেশন টেস্টিং এর উপর। ইয়েস, আমরা অটোমেশন টেস্টিং করতে পারি, বাট আমরা ওভার রিলাই করতে পারি না। ফার্স্ট প্রপারলি অ্যাপ্লিকেশনের উপর ম্যানুয়াল টেস্টিং করতে হবে, আফটার দ্যাট আমরা অ্যাপ্লিকেশনের উপর অটোমেশন টেস্টিং করতে পারি। নাম্বার 6, ওভার কনফিডেন্ট পিপল। যেমন জিনিসটা শুনে একটু হাসি লাগবে, ওভার কনফিডেন্ট পিপল এর সঙ্গে বাগ তৈরি হওয়ার কি সম্পর্ক? অনেক সময় কি হয়, অনেক অনেক টেস্টার তোমরা তোমাদের রিয়েল লাইফে বা তোমরা তোমাদের ইন্ডাস্ট্রিতে দেখে থাকবে যে কি হয়, সাপোজ একটা টেস্টার সে টেস্ট করছে, ধরো সাপোজ আজ কালকে ধরো সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে।
ধরে নাও 10টা বাগ আছে, 10টা বাগ ম্যানেজার বলে দিয়েছে, 10টা বাগ আজকের মধ্যে ডেভেলপ টেস্টিং করে ক্লায়েন্টকে কালকে সফটওয়্যারটা হ্যান্ড ওভার করতে হবে। ওভার কনফিডেন্ট পিপল আছে, অনেক ওভার কনফিডেন্ট টেস্টার। এটা টেস্টার বলবো না, ডেভেলপমেন্ট ক্ষেত্রেও সেম জিনিস, ডেভেলপারদের ক্ষেত্রেও সেম। কি হয়, টেস্টার বলো ওকে নো প্রবলেম আমি করে দেবো, ওভার কনফিডেন্ট। মানে সে দেখলেও না যে আদৌ 10টা টাস্ক আজকের মধ্যে কমপ্লিট হবে কিনা, হি ইজ ওভার কনফিডেন্ট উইথ ইজ টেস্টিং, সে জানে আমি করে ফেলবো। ঠিক আছে, এখন ধরে নাও সে যদি 24 ঘন্টা কাজ করার পর যদি 10টা টাস্কে কমপ্লিট করতে না পারে, তাহলে নেক্সট দিন ডিপ্লয়মেন্টটা কী করে হবে? সেই জন্য আমার সাজেশন, কখনোই কোনো কাজের ওপর ওভার কনফিডেন্ট হওয়া ভালো নয়। সেম জিনিসটা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও। ধরে নাও 10টা কাজে ডেভেলপ করতে হবে, 5টা কাজ ডেভেলপ করতে হবে। কোনো একটা ডেভেলপার সে ঘোরাঘুরি করছে, ফাঁকি মারছে, আড্ডা দিচ্ছে, তাকে ম্যানেজার বললো যে আজকের মধ্যে কিন্তু 5টা কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। ডেভেলপার ওভার কনফিডেন্ট, ইয়েস আমি করে দেবো, নো প্রবলেম আজকের মধ্যেই করে দেবো। করতে গিয়ে যদি একটা ইস্যু রেজ হয়ে যায়, তখন কি হবে? ওকে, সো ওভার কনফিডেন্ট পিপলের জন্য কিন্তু সফটওয়্যারে বাগ তৈরি হয়। বাগটা শুধুমাত্র যে টেস্টিং করিনি, আমাদের টেস্টাররা টেস্ট করেনি এটার জন্য না, যদি ডেভেলপাররা ভুল ডেভেলপমেন্ট করে থাকে, যদি ডেভেলপাররা ওভার কনফিডেন্ট পিপল হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সফটওয়্যারের মধ্যে বাগ আসতে পারে। ওকে, নাও লেস টাইম। লেস টাইম বলতে কি বুঝি আমরা? লেস টাইম বলতে বুঝি যে ধরো কালকে সফটওয়্যার ডিপ্লয় করতে হবে, কালকে সফটওয়্যারটা লাইভ আপলোড করতে হবে। আজকে হঠাৎ করে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট চেঞ্জেস করতে দিল, দিয়ে বললো রিকোয়ারমেন্ট আজকে চেঞ্জেস করে দিতে হবে, কালকের মধ্যে এই সফটওয়্যারটা আমাদের লাইভে আপলোড করতে হবে। এখন ধরে নাও যে রিকোয়ারমেন্টটা দিয়ে রিকোয়ারমেন্টটা করতে আমার টাইম লাগবে, হয়তো ডেভেলপমেন্ট করতেই টাইম লাগবে 6 ঘন্টা 7 ঘন্টা, টেস্টিং করতে টাইম লাগবে 3-4 ঘন্টা, তো আমার 8 ঘন্টা বা 9 ঘন্টা অফিস আওয়ার্স, আমি কিভাবে করব? তখন কি হবে, কম টাইমের জন্য আমরা কিন্তু সফটওয়্যারটার উপরে কিন্তু প্রপার টেস্টিং করতে পারবো না। যত ধরনের টেস্টিং করার আছে, লাইক ফাংশনাল, নন ফাংশনাল, নেগেটিভ, পজিটিভ, সমস্ত টেস্টিং আমরা কিন্তু করে উঠতে পারবো না, কারণ কম টাইম। আর কম টাইমে যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাই, যদি তাড়াতে কোনো মানে তাড়া করে যদি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে তো বাগে থাকবেই। তাড়াহুড়ো করে কোনো কাজ করে কিন্তু সে কাজ আলটিমেট সাকসেসফুলি হয় না। লেস টাইম থাকলে বাগ তৈরি হতেই পারে। কোডিং এরর্স একটু আগেই বলছিলাম যে শুধুমাত্র টেস্টারদের জন্য না, ডেভেলপারদের জন্য অনেক সময় কিন্তু বাগ তৈরি হয়, দ্যাট ইজ দ্য মেইন রিজন অফ কোডিং এরর। যদি ডেভেলপাররা যদি কোডে কোনো ভুল লিখে, এমন একটা ভুল লিখলো, কোনো সিনট্যাকটিক্যালি ভুল লিখলো, সেইটা হয়তো দেখছে রিয়েল টাইমে কখনো কখনো ইম্প্যাক্ট, আমরা সে বলি না যে র্যান্ডম ইস্যু হচ্ছে, র্যান্ডম ইস্যু হচ্ছে না, কোডিং এ এমন কোনো একটা লুফোলস হয়ে বসে আছে যার জন্য র্যান্ডম ইস্যুটা ফায়ার হচ্ছে, দ্যাট ইজ ইস্যু। আমরা ম্যাক্সিমাম টাইমে আমাদের অফিসে আমরা এই কথাগুলো বলে থাকি ইস্যু পেলে, যে একটা ইস্যু পেয়েছি, সাপোজ কোনো একটা বাগ পেলাম, বাগটা পাওয়ার পর আবার রিক্রিয়েট করতে গেলাম, বাগটা পেলাম না, আবার 2 দিন পর বাগটা আবার পেলাম। আমরা বাগটাকে টোটাল রিপ্রডিউস স্টেপটা পাচ্ছি না খুঁজে। মানে আমরা তখন কি বলি, লিভ ইট, দিস ইজ এ র্যান্ডম ইস্যু। ইস্যু কেন হয়েছে? সামথিং হ্যাজ ব্রোকেন আউট, কিছু না কিছু একটা ব্রেক করেছে যার জন্য ইস্যুটা হয়েছে, দ্যাট ইজ দ্য কোডিং এরর্স। এমন কিছু কোডিং থাকে, এমন কিছু কোড ডেভেলপাররা লেখে যেখানে হয়তো ভুল করে বাই মিস্টেকেনলি লেখা হয়ে গেছে, তারা ডেভেলপারও চায় না যে কোনো ভুলভাল কোড তারা লিখুক, তারাও চায় একটা পারফেক্ট, তারাও চায় একটা কোয়ালিটি প্রোডাক্ট ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে, কারণ ডিউটিটা শুধুমাত্র টেস্টারদের বা ম্যানেজারদের নয়, টোটাল প্রজেক্টের ডিউটি একটা সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমারকে হ্যান্ড ওভার করা। এখন যদি কোডিংয়ে ভুলবশত এরর হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সফটওয়্যারের মধ্যে বাগ আসতে পারে। ল্যাক অফ ডিজাইনিং এক্সপিরিয়েন্স। যে ডিজাইনার, যে ওয়েব ডিজাইনার অ্যাপ্লিকেশনের ডিজাইন করছে, তার যদি এক্সপিরিয়েন্সে গন্ডগোল থাকে, যদি প্রপার এক্সপিরিয়েন্স না থাকে ডিজাইনের, সেক্ষেত্রেও বাগ তৈরি হবে। অনেক সময় দেখবে এরকম বাগ তৈরি হয় যে আমার লগ ইন বাটনের কালারটা আছে সাপোজ ব্ল্যাক কালার, আমি যে ট্যাব ক্লিক করে দিলাম অটোমেটিক হোয়াইট কালার হয়ে গেল। আমরা অনেক সময় এটাকে বলে থাকি যে দিস মে বি এ ফিচার, সামটাইম মে বি এ ফিচার, বাট সামটাইম ইন মে নট বি এ ফিচার। হতে পারে যে ডিজাইনার ডিজাইন করেছে, সেই ডিজাইনে কিছু একটা ল্যাক অফ এক্সপিরিয়েন্স হয়েছে, ল্যাক অফ নলেজ হয়েছে সেখানে। তো এই কারণে ডিজাইনের দিক থেকেও কিন্তু সফটওয়্যারের মধ্যে বাগ তৈরি হতে পারে। এছাড়াও সফটওয়্যারের কমপ্লেক্সিটি, অলরেডি সফটওয়্যারের কমপ্লেক্সিটিটা আমি তোমাদের এখানে ডিসকাস করে দিয়েছি। যদি কোনো একটা সফটওয়্যার যদি কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে বাগ তৈরি আসাটা স্বাভাবিক। ফ্রিকুয়েন্ট রিলিজ বলতে বানে বারে ঘন ঘন, মানে খুব কম টাইমের মধ্যে সফটওয়্যারকে লাইভ আপলোড করা। একটা ফিচার্স হলো আপলোড করা হলো, আবার একটা ফিচার্স করা হলো আপলোড করা হলো, একটা মডিউল হলো আপলোড করা হলো, মানে প্রতিদিন 1 দিন 2 দিন ছাড়া ছাড়া সফটওয়্যারটাকে রিলিজ করা হচ্ছে। যদি ফ্রিকুয়েন্ট রিলিজ হয়, সেক্ষেত্রে কিন্তু বাগ, বড় সড়ো বাগ তৈরি, অনেক সময় ব্লকার তৈরি হয়ে যায়। তাই সবসময় ফ্রিকুয়েন্ট রিলিজ করা উচিত নয়। যদি ঘন ঘন যদি আমরা রিলিজ করতে থাকি, সফটওয়্যারটার মধ্যে বাগ তৈরি হয়।
এছাড়া কি আছে, ইনসাফিসিয়েন্ট ট্রেনিং ফর স্টাফ। যেমন এটা একটা এক্সাম্পল দিতে পারি, সাপোজ ধরে নাও যে আমি আমি একটা প্রজেক্টে কাজ করছি, আমি একটা টেস্টার। ওকে, ধরুন আমি অটোমেশন টেস্টার। ওকে, নাও আমার সঙ্গে আর একটা ম্যানুয়াল টেস্টার, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, সেও কাজ করছে, আমার কালিগ সেও কাজ করছে। এখন আমার অটোমেশনের জন্য আমার খুব প্রেসার হচ্ছে। তো আমি আমার ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করলাম যে আই নিড ওয়ান মোর অটোমেশন টেস্টার। এখন ধরে নাও আমার অ্যাপ্লিকেশনটা হয়তো, যে অটোমেশন টেস্টারটা ম্যানেজমেন্ট দিয়েছে, হয়তো সেলেনিয়াম জানে খুব ভালো করে, কিন্তু তার হয়তো হতে পারে সাইপ্রেসে কোনো নলেজ নাই। কিন্তু আমার প্রজেক্টটা সাইপ্রেসের উপর রানিং হচ্ছে, রান করছে। ঠিক আছে, এখন অবশ্যই যে নতুন টেস্টারটা দিল তাকে তো আমাকে ট্রেনিং দিতে হবে। যদি তাকে আমি সাইপ্রেসের প্রপার ট্রেনিং না দিয়ে যদি প্রজেক্টের মধ্যে ঢুকিয়ে দিই, তো সে যখন অটোমেশন টেস্টিং করতে হবে তো ইস্যু হবেই। দ্যাট ইজ দ্য কমন নর্মাল জিনিস। সেই জন্য ইনসাফিসিয়েন্ট ট্রেনিং ফর স্টাফ দ্যাট ক্যান কজ এ বাগ। লাস্ট মিনিট চেঞ্জেস, দ্যাট ইজ দ্য, মানে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা আমরা কিন্তু আমাদের সাথেও ফেস করে এসেছি, যে আজকে দুপুর 2টোর সময় ডিপ্লয় হবে, সকাল 11টার সময় ক্লায়েন্ট একটা মেল করেছে, আই নিড দিস চেঞ্জেস। অনেক সময় ক্লায়েন্ট লিখে দেয় দিস ইজ আ মাইনর চেঞ্জ। ক্লায়েন্ট তো বলে দিল মাইনর চেঞ্জ, হাউ হি নো দ্যাট যে দ্যাট ইজ আ মাইনর চেঞ্জ? হতে পারে ওই চেঞ্জেসটার জন্য অন্য কোনো জায়গায় ইম্প্যাক্ট করতে পারে, অন্য কোনো জায়গায় এফেক্ট করতে পারে। ওকে, সো এই লাস্ট মিনিট চেঞ্জেস যদি করা হয়, তাহলে ওই যে 2-3 ঘন্টা টাইম, ওর মধ্যে ওই জিনিসগুলোকে ডেভেলপ করে, ওগুলোকে টেস্ট করে ক্লায়েন্টকে সফটওয়্যারটা হ্যান্ড ওভার করা, বা রিয়েল লাইভে বা প্রোডাকশনে আপলোড করা, দ্যাট ইজ সাম ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস। ওকে, আর রং অ্যাজাম্পশন বাই দ্য বিএ or PM, that is the important thing. Okay, business BA means business analyst, PM mean project manager. Wrong assumption by BA and PA বলতে আমরা কি বুঝি? ধরে নাও যে পিএ বা পিএম, এদের এদের রেসপন্সিবিলিটি কি, এরা ক্লায়েন্টের থেকে টোটাল রিকোয়ারমেন্টটা টেক কেয়ার করে, রিকোয়ারমেন্টটা নেয়। ওকে, এখন ধরে নাও যে সেই ক্লায়েন্ট টোটাল তার 100% রিকোয়ারমেন্ট দিয়েছে, হতে পারে, ঠিক আছে, 100% রিকোয়ারমেন্ট দিয়েছে। বাট যে বিএ রিকোয়ারমেন্টটা নিচ্ছে ক্লায়েন্টের থেকে, সে হয়তো 80% তার জিনিসটা ক্লিয়ার হয়েছে, 20% সে নিজে নিজে অ্যাজাম্পশন করে নিয়েছে, মনে মনে ভেবে নিয়েছে। সেই 20% ভাবার উপর বেস করে, মানে সে 80% টোটাল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, প্রপার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা নিতে পেরেছে, 20% এনিহাউ সে মিস করে গেছে, বা 20% সে নিজের একটা অ্যাজাম্পশন লাগিয়ে দিয়েছে। সে তার উপর বেস করে একটা 100% রিপোর্ট জেনারেট করেছে, তৈরি করেছে, মানে যেটাকে আমরা বলি রিকোয়ারমেন্ট তৈরি করেছে। সেই রিকোয়ারমেন্টটা ডেভেলপারকে দিয়েছে, বা ডিজাইনারকে দিয়েছে, বা টেস্টারকে দিয়েছে। ডেভেলপার যখন ডেভেলপ করবে, তার ডেভেলপারের কিন্তু ওই 20% কিন্তু গন্ডগোল রয়ে গেল, যেটা অ্যাজাম্পশন করেছিল, কারণ ডেভেলপার তো রিকোয়ারমেন্টের উপর বেস করে ডেভেলপ করবে, ডিজাইনার রিকোয়ারমেন্টের উপর বেস করে ডিজাইন করবে, আমরা টেস্টার রিকোয়ারমেন্টের উপর বেস করে টেস্টিং করব। যখন আমরা ডেভেলপ করছি, বা ডিজাইন করছি, বা টেস্টিং করছি, প্রবলেম কি হলো, ওই 20% কিন্তু আমরা ভুল ডেভেলপ করেছি, ভুল ডিজাইন করেছি, ভুল টেস্টিং করেছি। এখন সমস্ত আমরা তো জানি না। ওকে, তো আমরা পুরো জিনিসটা করার পর যখন আমরা সেটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করছি, ক্লায়েন্ট বলবে যে আই উইল রিজেক্ট, আই ক্যান আই এম রিজেক্টিং দ্য সফটওয়্যার। ক্লায়েন্ট সফটওয়্যার রিজেক্ট করে দেবে। কেন? ক্লায়েন্ট ডাইরেক্ট বলে দেবে যে এই 20% কোথা থেকে আসলো, এই যে সাপোজ ধরে নিচ্ছি 20%, মানে ধরে নিচ্ছি আমি দুটো টাস্ক, দুটো মডিউল বা দুটো টাস্ক, 100% মানে ধরে নিচ্ছি 10টা টাস্ক, 10টা টাস্কের মধ্যে দুটো টাস্ক বলবে এই দুটো টাস্ক কোথা থেকে আসলো, দ্যাট ওয়াজ নট মাই রিকোয়ারমেন্ট। তার মানে কি হলো, শুধুমাত্র বিজনেস অ্যানালিস্ট বা প্রজেক্ট ম্যানেজারদের রং অ্যাজাম্পশনের জন্য কিন্তু বাগ তৈরি হতে পারে। ওকে, তো দ্যাট ইজ দ্য রিজন যে সফটওয়্যারের মধ্যে বাগ কেন ক্রিয়েট হয়। ক্লিয়ার এখন? ওকে, নাও অ্যাজেন্ডা নাম্বার 5। এতক্ষণ ধরে আমরা কখনো বলে এসেছি বাগ, কখনো বলছি এরর, কখনো বলছি ডিফেক্ট। এই টার্মগুলো আমরা বারবার ধরে বলে আসছি। নামগুলো শুনে একই রকম লাগছে, যে বাগ মানেও যা, এরর মানেও তা, ইস্যু মানেও তা, ডিফেক্ট মানেও তা। বাংলাতে জিনিসটা একই রকম, কিন্তু টেস্টিং এর ভাষায় অল আর ডিফারেন্ট, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং রয়েছে। আমরা টেস্টিং এর ক্ষেত্রে বাগকে এরর, এররকে ডিফেক্ট, ডিফেক্টকে ফেলিওর বলতে পারি না, যেটা যে ফর্ম তাকে সেটাই বলতে হয়। আদারওয়াইজ আমাদের মধ্যে একটা মানে কি বলবো, একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এরকম, সেটা নিয়ে আমার নেক্সট টপিক, যে হোয়াট ইজ এরর, ডিফেক্ট, বাগ অ্যান্ড ফেলিওর।
এরর, ডিফেক্ট, বাগ অ্যান্ড ফেলিওর বলতে কি বুঝি? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইন্টারভিউ অলসো। প্রথমে আসি এরর। এরর মানে কি? এরর মানে ভুল। কি ভুল? যদি ডেভেলপাররা তাদের মানে তাদের সফটওয়্যার ডেভেলপ করার সময় যদি তাদের কোডিং লেভেলে বা প্রোগ্রামিং লেভেলে কোনো ভুল করে থাকে, তখন সেটাকে বলা হয় এরর। যদি ডেভেলপাররা কোডিং লেভেলে কোনো ভুল করে থাকে, তখন সেটাকে বলা হয় এরর। জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমি নর্মাল একটা ক্লাস লিখছি, যে ক্লাস সাপোজ টেস্ট টেস্ট ক্লাস। ওকে, না এই ক্লাসটার মধ্যে আমি কিছু কোড লিখছি। লেটস সে আমি এখানে লিখেছি যে ইন্ট a equals to 20 and b equals to 30 or b equals to 30. Now I want to add that. আমি লিখে দিচ্ছি c equals to let's say আমি এখানে লিখে দিচ্ছি নর্মাল ভাষা লিখে দিচ্ছি আমি a c equals to a plus b, just for example. ওকে, তো অবশ্যই এখানে আমাকে ইন্ট c এখানে ডিক্লেয়ার করতে হবে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওকে, তো c equals to a plus b। ওকে, তো আমাকে দিতে হবে এখানে সেমিকলন। আমি এখানে লিখছি, আমি জাভার কোড লিখছি বেসিক্যালি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, PRINTLN, প্রিন্টএলএন। ধরে নাও আমি সিটাকে আমি প্রিন্ট করব যে কত আসছে, নাও এখানে আমি সেমিকলন। সিম্পল কোড। ওকে, দিস ইজ এ সিম্পল কোড। এখন এই কোডটা লেখার সময় যদি ডেভেলপার এখানে একটা সেমিকলন দিতে ভুলে যায়, এমনি তারা ভুলে গেছে, বা আমি এখানে একটা ডবল কোড দেওয়া আছে, ধরে নাও ভ্যালু ইজ, এরকম একটা লেখা আছে ভ্যালু ইজ, এরকম করে কনক্যাটিনেশন করা আছে। ওকে, ভ্যালু হচ্ছে আমার সি। এখন ধরে নাও যে ডেভেলপ করেছে, ধরুন এটা ডেভেলপার কোড লিখছে, টেস্টটা লিখছে না, এটা ডেভেলপার কোড লিখছে, তো এখানে সেমিকলনটা দিতে ভুলে, সেমিকলন থাকা উচিত, ভুলে গেছে। বা এখানে ধরো এই কোটেশনটা দিতে ভুলে গেছে, বা ধরে নাও এখানে কনক্যাটিনেশনটা দিতে ভুলে গেছে। রং, জিনিসটা রং, ফুল এরর দেবে, কম্পাইলার এরর দেবে, বা কোড রান করতে দেবে না, বা ভুলভাল ইস্যু তৈরি হবে। তো এরর মানে সেটাই যে যদি ডেভেলপাররা তাদের কোডিং লেভেলে কোনো মিস্টেক করে থাকে, দ্যাট ইজ কল্ড অ্যাজ এরর, দ্যাট ইজ কল্ড অ্যাজ এরর। ওকে, ফাইন। নাও এবারে আসছি আমি যে এরর কি কি হতে পারে। যেমন প্রোগ্রামিং মিস্টেক হতে পারে, যেটা বললাম, সিনট্যাকটিক্যাল এরর হতে পারে, যে সিনট্যাক্সে ভুল করলাম, কোনো লজিক্যাল এরর হতে পারে, লজিক লিখতে আমি ইফ এলস কন্ডিশন দিয়ে একটা লিখছি, যদি যদি এ প্লাস বি গ্রেটার দ্যান সি হয়, দেন প্রিন্ট সি। যদি এ প্লাস বি লেস দ্যান সি, এরম এরম কন্ডিশন লিখছি, তো কন্ডিশনাল এরর হতে পারে। দিস অল আর দ্য এরর। সো সহজ ভাষায় এরর মানে যেটা বুঝি আমরা, যদি ডেভেলপাররা তাদের কোডিং লেভেলে কোনো মিস্টেক করে থাকে, সেটাকে আমরা বলি এরর। ক্লিয়ার? নাও নেক্সট পয়েন্ট হলো ডিফেক্ট। হোয়াট ডু মিন বাই ডিফেক্ট? ডিফেক্ট মানে কি? এতক্ষণ ধরে আমরা কথা বলে আসছিলাম এক্সপেক্টেড রেজাল্টস এন্ড অ্যাকচুয়াল রেজাল্টস। এক্সপেক্টেড রেজাল্ট বলতে কি বুঝি? যেই রেজাল্টটা কাস্টমারের রিকোয়ারমেন্ট, কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ কল্ড এক্সপেক্টেড রেজাল্ট। অ্যাকচুয়াল রেজাল্ট বলতে কি? আমাদের যখন টেস্টিং করছি, টেস্টিং করার সময় আমরা যে আউটপুটটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল রেজাল্ট। যখন কাস্টমারের রিকোয়ারমেন্টের সঙ্গে আমাদের টেস্টিং রিকোয়ারমেন্টটা ম্যাচ করে, তখন সেটাকে আমরা বলি যে টেস্টিংটা পাস বা সফটওয়্যারটা পাস। মানে ইফ এক্সপেক্টেড রেজাল্ট ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়াল রেজাল্ট, দেন আমরা বলতে পারি সফটওয়্যারটা পাস। ডিফেক্ট বলতে কি বুঝি? যদি ইফ দেয়ার ইজ এনি ডিফারেন্সেস বিটুইন অ্যাকচুয়াল রেজাল্টস অ্যান্ড এক্সপেক্টেড রেজাল্টস, যদি এক্সপেক্টেড রেজাল্টস এবং অ্যাকচুয়াল রেজাল্টের মধ্যে কোনো ডিফারেন্স থেকে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি ডিফেক্ট। ওকে, এবারে আসছি বাগ। আমি ডিফেক্টটা নিয়ে আবার বলবো, আমি এরপরে বাগে আসছি। বাগের সেম ডেফিনেশন দেখো, যদি অ্যাকচুয়াল রেজাল্টের সঙ্গে এক্সপেক্টেড রেজাল্টসের যদি মিসম্যাচ থেকে থাকে, ডিফারেন্স থেকে থাকে, তখন সেটাকে আমরা বলি বাগ। তাহলে ডিফেক্টও কি সেম, যদি এক্সপেক্ট রেজাল্টের সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্টের মিসম্যাচ থাকে, তাহলে সেটাকে বলি ডিফেক্ট। বাগেরও সেম, বাট ছোট্ট একটা মাইনর ডিফারেন্স আছে ডিফেক্টে। যেই ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা যদি কোনো ডেভেলপার ফাইন্ড আউট করে, এবং সেই ডেভেলপার যদি সেটা তার ডেভেলপমেন্ট ফেজেতেই ফিক্স করে দেয়, তখন সেটাকে বলা হয় ডিফেক্ট। বেসিক্যালি ডিফেক্ট কার দিক থেকে আসে? ডিফেক্ট ফাইন্ড আউট কে করে? ডেভেলপার। সহজ ভাষায় মনে রাখবে, ডি ফর ডিফেক্ট, ডি ফর ডেভেলপার। তাহলে যদি এক্সপেক্ট রেজাল্টের সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্টের কোনো পার্থক্য থেকে থাকে, যদি কোনো মিসম্যাচ থেকে থাকে, তখন সেটাকে আমরা বলি ডিফেক্ট। আর সেই মিসম্যাচটা
সেই ডিফারেন্সটা যদি কোনো ডেভেলপার ফাইন্ড আউট করে তখন সেটাকে বলা হয় ডিফেক্ট, সেই পার্টিকুলার ইস্যুটাকে বলা হয় ডিফেক্ট। আর বাগ বলতে কি বুঝি, সেম জিনিস, যদি এক্সপেক্টেড রেজাল্টের সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্টের ডিফারেন্স থেকে থাকে আর সেই ডিফারেন্সটা যদি টেস্টাররা তাদের টেস্টিং ফেজে টেস্টিং এনভায়রনমেন্টে তারা যদি ফাইন্ড আউট করে তখন সেটাকে বলা হয় বাগ। তাহলে ডেভেলপার ডিফেক্টটা ফাইন্ড আউট করে ডেভেলপার, বাগটা ফাইন্ড আউট করে টেস্টার। ওকে, সেই জন্য আমরা একটা সহজ ভাষায় বলতে পারি যে বাগ ইজ অ্যান ইনফর্মাল নেম অফ ডিফেক্ট। ইন্টারভিউ কোশ্চেন করে ওয়াই বাগ ইজ অ্যান ইনফর্মাল নেম অফ ডিফেক্ট, তখন তোমাদের এই জিনিসটা বলতে হবে। তাহলে ডিফেক্ট ফর ডেভেলপার, বাগ ফর টেস্টার। ওকে, ক্লিয়ার? নাও নেক্সট ওয়ান ইজ ফেলিয়ার। ফেলিয়ার বলতে কি, ফেলিয়ার যেমন ধরে নাও তোমার একটা গাড়ি আছে, তোমার একটা ফোর হুইলার আছে, তো ফোর হুইলারটা চলতে চলতে ফোর হুইলারটা বন্ধ হয়ে গেল। ওকে, ফোর হুইলারটা বন্ধ হয়ে গেল, আমরা কি বলি যে গাড়িটা বন্ধ হয়ে গেল। আমরা এই কখনো বলি গাড়িটা ইঞ্জিনটা ফেলিয়ার হয়ে গেল? নর্মাল ভাষায় অনেকে হয়তো বলতে পারে ইঞ্জিন ফেলিয়ার, বাট আমরা নর্মাল বাংলা ভাষায় কি বলি, নর্মাল ভাষায় কি বলি যে গাড়িটা বন্ধ হয়ে গেল। ওকে, অ্যাকচুয়ালি গাড়িটা কি বন্ধ হলো না, গাড়িটা কোনো একটা পার্টিকুলার জিনিস বন্ধ হলো, গাড়িটার পার্টিকুলার একটা কোনো ফিচার্স বন্ধ হলো, ওটা ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। এটির উপর বেস করে, এই রিয়েল লাইফ এক্সাম্পলটার উপর বেস করে আমি তোমাদের ফেলিয়ারটা বোঝাবো। যদি কোনো প্রোডাক্টকে বা কোনো সফটওয়্যারকে আমরা প্রোডাকশনে বা লাইভ এনভায়রনমেন্টে আপলোড করে দিই, তাহলে একটা সফটওয়্যারকে আমরা লাইভ এনভায়রনমেন্টে আপলোড করে দিয়েছি, নাও লাইভ এনভায়রনমেন্টে আপলোড করে দেওয়ার পর ধরে নাও কাস্টমাররা কোনো একটা ইস্যু ফাইন্ড আউট করলো, করতেই পারে কাস্টমার ইস্যু পেতেই পারে। ওকে, তখন কাস্টমার কি বলবে, টোটাল প্রোডাক্ট ইজ এ ফেলিয়ার প্রোডাক্ট। তারা কিন্তু বলবে না যে এই ইস্যুটা পেয়েছি, আমরা একটা ইস্যু পেয়েছি, কাস্টমাররা কিন্তু ইস্যু বলবে না, কাস্টমাররা বলবে দিস সফটওয়্যার ইজ এ ফেলিয়ার সফটওয়্যার, দিস প্রোডাক্ট ইজ এ ফেলিয়ার প্রোডাক্ট। ওকে, নাও রিলিজ করার পর বা লাইভ এনভায়রনমেন্টে আপলোড করার পর যেই পার্টিকুলার, মানে আমরা বলতে পারি এন্ড ইউজাররা যে ইস্যুটা পাচ্ছে, যদি এন্ড ইউজাররা কোনো ইস্যু পায় সেই পার্টিকুলার ইস্যুটাকে বলাই ফেলিওর। তাহলে ফেলিওর মানে কি বুঝি আমরা, কোনো একটা প্রোডাক্টকে লাইভে বা প্রোডাকশনে আপলোড করে দেওয়ার পর কাস্টমাররা যদি কোনো ইস্যু পায়, যদি কোনো কাস্টমার ইস্যু খুঁজে পায়, কাস্টমাররা বলবে যে টোটাল প্রোডাক্টটা হলো ফেলিওর প্রোডাক্ট। এখন রিলিজ করার পর যদি এন্ড ইউজার বা কাস্টমার যদি কোনো ইস্যু খুঁজে পায়, সেই পার্টিকুলার যে ইস্যুটা খুঁজে পেয়েছে, যে ইস্যুটার জন্য আমার প্রোডাক্টটা ফেলিওর হলো, এন্ড ইউজাররা সেই পার্টিকুলার ইস্যুটাকে আমরা বলি ফেলিওর। যে ইস্যুটার জন্য প্রোডাক্টটা আমার ফেলিওর করলো, দ্যাট পার্টিকুলার ইস্যু কল্ড ইজ ফেলিওর। ওকে, সো নাও এখন আমাদের কাছে এরর, ডিফেক্ট, বাগ অ্যান্ড ফেলিওর, এই পুরো জিনিসটা ক্লিয়ার হলো। ওকে, নেক্সট আমার যেটা পয়েন্ট ছিল, নেক্সট এজেন্ডা, যে হোয়াট ইজ প্রোডাক্ট অ্যান্ড হোয়াট ইজ প্রজেক্ট, যেটা আমাদের জানা খুবই দরকার। প্রোডাক্ট বলতে কি বুঝি আর প্রজেক্ট বলতে কি বুঝি। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। টেস্টিংটা এমন একটা জিনিস না, টেস্টিং যদি আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে জিনিসটা বুঝতে পারি, জিনিসটা আমাদের মনে থাকে এবং জিনিসটা আমরা বুঝতেও সুবিধা হয় আমাদের। প্রোডাক্ট বলতে কি বুঝি, প্রথমে বলছি প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে কি, প্রোডাক্ট বলতে রেডিমেড একটা জিনিস। যেমন ধরে নাও যে তুমি একটা বাড়ি কিনবে। ওকে, তুমি একটা বাড়ি কিনবে, তো তুমি ধরো যে কোনো বিল্ডারের কাছে গেছো বা প্রমোটারের কাছে গেছো বাড়ি কেনার জন্য, তো অলরেডি ধরো একটা বাড়ি রেডি আছে, ফ্ল্যাট, ধরো একটা ফ্ল্যাট কিনবে, তো ফ্ল্যাটটা অলরেডি রেডি আছে। তুমি ফ্ল্যাটটা দেখলে, একটা ধরো তুমি 2 BHK বা 3 BHK ফ্ল্যাট কিনবে, অলরেডি ফ্ল্যাটটা রেডি, তুমি গেলে, তুমি ফ্ল্যাটটা চেক করলে, করে তুমি বললে ওকে আমার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। ওকে, ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, তার মানে কি, দ্যাট ইজ অলরেডি এ রেডিমেড সলিউশন, রেডি টু ইউজ সলিউশন বলতে পারি আমরা, রেডিমেড জিনিস একটা। তো প্রোডাক্ট বেসিক্যালি কি, একটা রেডি টু ইউজ সলিউশন, অলরেডি তৈরি করা আছে। এখন ওই যে জিনিসটা, ওই যে বাড়িটা, ওই বাড়িটা আমার যদি পছন্দ না হয়, আমি কি করবো, নর্মালি কি করতে পারি আমরা, আমি বলবো যে না দাদা আমার বাড়িটা পছন্দ হচ্ছে না, না ভাই বাড়িটা পছন্দ হচ্ছে না, আমি অন্য বাড়ি দেখবো, এই বাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না। আমরা কি বলবো, অলরেডি একটা বাড়ি তৈরি করা আছে, বলবো বাড়িটা ভেঙে দাও আমার পছন্দ হচ্ছে না। কেন, সে আমার জন্য কেন বাড়িটা ভাঙবে? আমি ম্যাক্সিমাম কি করতে পারি, আমি চাইলে আমার ধরো বাড়িটার কালার আছে গ্রিন কালার, আমি সেটাকে হোয়াইট কালার করাতে পারি। আমার হয়তো
বাড়ির যে টাইলস বসানো আছে, আমি চাইলে টাইলসটা আমি ঠিক করতে পারি। আমি চাইলে আমার যে বাড়ির ইলেকট্রিক ইলেকট্রিক মানে ইলেকট্রিকটা করা আছে, ইলেকট্রিক ওয়্যারিংটা করা আছে, আমি চাইলে সেটা চেঞ্জ করাতে পারি। আমি চাইলে লাইট চেঞ্জ করতে পারি। ওকে, আমি ইন্টারনাল ডেকোরেশন করতে পারি, বাট আমি পুরো বাড়িটাকে ভেঙে নিজের মতো তৈরি করতে পারি না। তো প্রোডাক্ট বেসিক্যালি এটাই যে প্রোডাক্ট ইজ এ রেডি টু ইউজ সলিউশন হুইচ ইজ বিল্ড বাই এ কোম্পানি, যেটা একটা কোম্পানির নিজস্ব প্রোডাক্ট, কোম্পানি নিজে তৈরি করবে, অ্যান্ড দ্যাট ইজ সোল্ড টু ডিফারেন্ট কাস্টমার। ধরো আমি একটা কোম্পানি, আমি একটা বাড়ি, যেমন বললাম বিল্ডার একটা বাড়ি তৈরি করেছে, সেই বাড়িটা কাস্টমারদের বিক্রি করছে। ওকে, নাও কাস্টমারের যদি ইচ্ছে হয়, কাস্টমার তার ইন্টারনাল কিছু ডেকোরেশন করতে পারে, কিন্তু কাস্টমার বাড়িটা করে ভেঙে ফেলতে পারে না। দ্যাট ইজ, সেটা তার অধিকারে নেই, তার হাতে নেই। ওকে, সো দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রোডাক্ট। ওকে, সো যেমন আমি ধরে নিচ্ছি ফ্লিপকার্ট, আমি ধরে নিচ্ছি অ্যামাজন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা জিনিস ধরে নাও। তো ফ্লিপকার্ট হোক, অ্যামাজন, এর নিজস্ব প্রোডাক্ট, একটা ওদের নিজস্ব প্রোডাক্ট, ওরা প্রোডাক্ট তৈরি করেছে আর লোককে দিচ্ছে ইউজ করার জন্য। তো প্রোডাক্ট বেসিক্যালি ইজ আ লাইক অফ রেডি টু ইউজ সলিউশন which is built by the company and sold to different customer. If customer require any changes like color বলেন, টাইটেল বলুন, appearance বলুন, some extra functionality that can be added, that can be modified, but we cannot change the whole building, whole house, we cannot break it. That is called as product. আর প্রজেক্ট কি জাস্ট উল্টো। প্রজেক্ট মানে কি? প্রজেক্ট ইজ টেকিং এ রিকোয়ারমেন্ট ফ্রম দ্য কাস্টমার টু বিল্ড এ সলিউশন। মানে আমি কোনো বিল্ডারের কাছ থেকে বাড়ি কিনছি না, ধরে নাও আমি একটা জমি কিনেছি, একটা জায়গা কিনেছি, সেই জায়গার উপর আমি নিজে বাড়ি তৈরি করব। আমি নিজে বাড়ি তৈরি করব, আমাকে একটা জায়গা দিয়েছে, বলে তুই বাড়ি তৈরি কর। আমি নিজে বাড়ি তৈরি করছি, তখন কি করব? আমি ইচ্ছা হলে আমি ফার্স্ট এক ফ্লোরের বাড়ি তৈরি করতে পারি, 2 ফ্লোরে করতে পারি, 3 ফ্লোরে করতে পারি। আমার যদি মনে হয় আমি 4টে বেডরুম রাখতে পারি, 10টা বেডরুম রাখতে পারি। মানে কি? দ্যাট ইজ নট দ্য রেডিমেড, আমরা নিজেরা তৈরি করছি। ওকে, সো প্রজেক্ট ইজ টেকিং দ্য রিকোয়ারমেন্টস ফ্রম কাস্টমার টু বিল্ড এ সলিউশন। সবসময় প্রোডাক্টটা কি হয়? প্রোডাক্টটা নিজস্ব কোম্পানি তৈরি করে। প্রজেক্টটা কি হয়? কোনো একটা কাস্টমারের থেকে রিকোয়ারমেন্টটা নিই, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা একটা সফটওয়্যার তৈরি করি। দ্যাট ইজ কল্ড আস প্রজেক্ট। সেই জন্য বললাম দ্য রিকোয়ারমেন্টস আর গ্যাদার্ড ফ্রম এ পার্টিকুলার ক্লায়েন্ট। ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট নেব, দেন প্রজেক্টটা তৈরি করবো। যেটা তৈরি করব যে জিনিসটা, সেটা হচ্ছে প্রজেক্ট। আর যখন আমাদের কোম্পানি নিজে একটা ক্লায়েন্ট, ধরে নাও কোম্পানির নিজের প্রোডাক্ট, এটাকে বলা হয় প্রোডাক্ট। ওকে, একটা মাইনর ডিফারেন্স কি আছে প্রোডাক্ট আর প্রজেক্টের মধ্যে? প্রোডাক্ট বলতে কি বুঝি? রিকোয়ারমেন্টস আর কালেক্টেড ফ্রম মার্কেট সার্ভে। মার্কেট থেকে মার্কেট সার্ভে করে আমরা 10টা সাইট, আমি একটা বিজনেস শুরু করবো, ধরো আমি একটা ই কমার্স সাইট ওপেন করতে চাইছি, তাই মার্কেটে 10টা বিজনেস দেখবো, 10টা ই কমার্স সাইট চেক করবো, মার্কেট সার্ভে করে আমি রিকোয়ারমেন্টটা গ্যাদার করবো। আমায় কিন্তু কেউ বলছে না যে এই হলো তোমার রিকোয়ারমেন্ট, তুমি তৈরি করো। যখন কেউ বলবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রজেক্ট। কারো আন্ডারে কেউ প্রজেক্টটা দিচ্ছে, তার জন্য সব পেমেন্ট করবে আমাকে, তার রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রজেক্ট। সেই জন্য প্রোডাক্ট কি? রিকোয়ারমেন্টস আর গ্যাদার্ড ফ্রম মার্কেট সার্ভে। আর প্রজেক্ট কি? রিকোয়ারমেন্টস আর গ্যাদার্ড ফ্রম এ পার্টিকুলার ক্লায়েন্ট। প্রোডাক্টের জন্য কি হয়? এন্ড ইউজার যারা হয়, মোর দ্যান ওয়ান, একের বেশি এন্ড ইউজার হতে পারে। যেমন গুগল বা ধরো জিমেল, একটা প্রোডাক্ট, লটস অফ পিপলস আর ইউজিং জিমেল। তো লটস অফ এন্ড ইউজার দে আর ইউজিং জিমেল। জিমেলের যে প্রোডাক্ট ধরে নিচ্ছি আমি, মাল্টিপল user, multiple end user, they can uh, use the product. So end user are more than one, but প্রজেক্টের জন্য এন্ড ইউজার একটাই হবে, ক্লায়েন্ট একটাই থাকবে, সে প্রজেক্ট দেবে। ওকে, প্রোডাক্টের জন্য ডেভেলপ দ্য অ্যাপ্লিকেশন ফর গ্লোবাল ক্লায়েন্টস, এনিওয়ান ক্যান ইউজ দ্যাট, ডেভেলপ দ্য অ্যাপ্লিকেশন ফর গ্লোবাল ক্লায়েন্টস। আর প্রজেক্টটা কি হয়? কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টের জন্যই আমরা সফটওয়্যারটা তৈরি করছি, কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টই আমাদের সফটওয়্যারটা তৈরি করতে দিয়ে, তার জন্যই সফটওয়্যারটা তৈরি করছি। আর প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা আমরা নিজেরা তৈরি করছি, যাতে আরো গ্লোবালি প্রত্যেক লোক যেন সফটওয়্যারটা আমাদের ইউজ করতে পারে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট অ্যান্ড প্রজেক্ট। ওকে, তো এই হলো আজকে আমাদের টোটাল এজেন্ডা। তো আমরা আজকে কি শিখলাম? হোয়াট ইজ সফটওয়্যার, হোয়াট ইজ টেস্টিং, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, সফটওয়্যার টেস্টিং আমরা কেন করব, সফটওয়্যারের মধ্যে বাগ কেন থাকে, এছাড়াও এরর, ডিফেক্ট, বাগ, ফেলিয়ার মধ্যে ডিফারেন্স কি, প্রোডাক্ট কি, প্রজেক্ট কি, এই টোটাল জিনিসটা আমরা ইন ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি ম্যানুয়াল টেস্টিং এর আরো একটা নতুন এজেন্ডা নিয়ে বসবো তোমাদের সাথে, যাতে তোমাদের টেস্টিংটা আরো ইজি ভাবে টেস্টিংটা গ্র্যাব করতে পারে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।